নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। আজকের গন্তব্য কলকাতার খুব কাছেই ইছাপুরে অবস্থিত আমার আপনার সবার প্রিয় পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির। এই পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের আদলেই তৈরি। তো এই পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির কিভাবে যাবেন, মন্দির কখন খোলে বন্ধ হয়, প্রসাদের বা কী ব্যবস্থা আছে, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আমার তো মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন ইছাপুর পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির। তো পৌঁছে গেলাম ইছাপুর স্টেশনে। ইছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে নৈহাটি লোকাল অথবা রানাঘাট লোকাল অথবা কল্যাণী সীমান্ত লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন এই ইছাপুর স্টেশনে। এই ইছাপুর স্টেশন থেকে ওই যে ওভারব্রিজ হয়ে চলে আসুন 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা অভিমুখে কিছুটা হাঁটুন, ওই যে দেখা যাচ্ছে লেভেল ক্রসিংটা হয়ে যে মানুষজন পার হচ্ছে, ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে কিছুটা আগিয়ে যান। আগে গেলে অটো স্ট্যান্ড পাবেন। অটো স্ট্যান্ডে বলুন যে আমি পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির যাব। 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির। তো তাহলে চলুন। তো ফাইনালি পৌঁছে গেলাম পূর্বাশা রাধাগোবিন্দ মন্দির। এই মন্দিরের সাথে ইস্কন মন্দিরের সাদৃশ্য রয়েছে, কিন্তু এই মন্দিরটি ইস্কন দ্বারা নির্মিত নয়। এই মন্দিরটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে গড়ে উঠেছে। মন্দিরটি নির্মিত হয়েছে বসু পরিবার দ্বারা পরিচালিত রাধা গোবিন্দ সেবা সদন সোসাইটির উদ্যোগে। বসু পরিবারের শ্রী মহাদেব বসু মহাশয়ের 2 সুযোগ্য পুত্র শ্রী মিহির বসু ও শ্রী সমীর বসু মূলত তাদের পিতার ইচ্ছা অনুসারে এই মন্দিরটি পরিকল্পনা করেন এবং তাদের ভগ্নিপতি মাননীয় অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে এই মন্দিরটি গড়ে উঠেছে। 2022 সালের দোল পূর্ণিমার দিন এই মন্দির উদ্বোধন হয় এবং ভক্তবৃন্দের জন্য এই মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। মন্দিরটির মাঝখানে রয়েছে একটি বড় রত্ন এবং বড় রত্নটিকে ঘিরে চারপাশে মাঝারি এবং ছোট রত্ন। রত্নগুলির উপরে রয়েছে কলস, কলসের উপর চক্র। মন্দিরটি নীল, সাদা এবং সোনালী রঙের রং করা হয়েছে। তাহলে চলুন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। দ্বারের মাথায় কাঠের সিংহাসনের মধ্যে সিদ্ধিদাতা গণেশ এবং 2 সাইডে কাঠের দরজা নকশা করা, এই যে দেখতেই পাচ্ছেন। খোলার জন্য এই হাতল, খুব সুন্দর নকশা করা দরজাটা। মন্দির গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দির। পুরো নাট মন্দিরটি পাথর বসানো, ঝকঝকে চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর নাট মন্দিরের চারদিকটি জানলা, দেখতেই পাচ্ছেন অনেকগুলি জানলা, এবং নাট মন্দিরের পিলারগুলির কারুকার্য অসাধারণ, খুব সুন্দর লাগছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর উপরে কারুকার্যর সাথে রঙের মিশ্রণ যেন আরও সুন্দর করে তুলেছে। আচ্ছা, গর্ভগৃহের সিংহাসনটি পুরোটি কাঠের, কারুকার্য মিশ্রিত সোনালী রং দিয়ে সিংহাসনটিকে অসাধারণ করে তুলেছে। জাস্ট দেখতে অসাধারণ লাগছে।
আচ্ছা, এরপর আসি গর্ভগৃহের বেদিতে। গর্ভগৃহের বেদিটি 3টি ধাপে তৈরি। একদম উপরের ধাপে শ্বেতপাথরে গৌরনিতাই, তার নিচে অষ্টধাতুর গোপাল, ঠিক তার পাশেই শ্বেতপাথরে রাধাকৃষ্ণ, তাদের দুপাশে 2 সখী ললিতা এবং বিশাখা। নিচের ধাপে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রা, অষ্টধাতুর গৌরনিতাইয়ের মূর্তি, ঠিক তার পাশে অষ্টধাতুর গোপালজি, এদিকেও সিংহাসনে গোপালজি এবং তার পাশে রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তি। এবং এই রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তির ঠিক পাশেই তুলসী মঞ্চ। মন্দির তখন প্রতিষ্ঠা হয়, আজ 3 বছর হলো এটাই প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, এখানে এটা বহু পুরানো মন্দির। মন্দির তো প্রায় 20-25 বছর হয়ে গেছে। এতে এই যে প্রতিষ্ঠা হয়েছে 3 বছর হলো আর কি। আচ্ছা আচ্ছা, মন্দির খোলে কখন? মন্দির খোলা হয় ভোর 4টে। আচ্ছা, আর বন্ধ হয় 4টায় ভোর খোলা হয়। আপনার 5টায় মঙ্গল আরতি হয়। আচ্ছা, আরতি হবে, আরতির পর আপনার বাল্যভোগ হবে, তারপরে আপনার গীতা পাঠ হবে। গীতা পাঠানোতে তারপরে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়। ভক্তদের প্রসাদ পেয়ে তারপরে আবার সেই 8টা সাড়ে 8টার সময় তখন আবার ঠাকুরকে স্নান করানো হয়, শৃঙ্গার করানো হয়, আবার পুজো হয়, আবার তখন ভোগ লাগানো হয়, বাল্যভোগ দেওয়া হয়। চিড়ে দিয়ে, মিষ্টি দিয়ে, দই দিয়ে, ফল দিয়ে, সব কিছু দিয়ে একটা ভোগের আয়োজন করা হয়, ভোগ দেওয়া হয়। আচ্ছা, আবার দুপুর 12টায় ভোগ হবে। তখন আবার সে ভোগের পর আবার আরতি হবে। আরতির পর তারপর আবার মন্দির, তখন ঠাকুর বিশ্রামে যাবে, মন্দির বন্ধ হবে। 12টায় ভোগ লাগিয়ে বন্ধ করা হয় মন্দির। আবার বিকাল আপনার 4টায় খোলা হয়, বিকেল 4টায় খোলা হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, আর সন্ধ্যা আরতি আর রাত 8টায় হয়। বন্ধ হয় আবার 9টা সাড়ে 9টায় বন্ধ হয়। আচ্ছা, এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? এখানে উৎসব হয় আপনার এই দোলে হয়, দোল উৎসব হবে। 4 দিন 5 দিন এখানে ভক্তদের সেবা করবেন। প্রায় 3-4 হাজার ভক্ত আয়োজন হয়। ভক্তের হয়, এখানে মেলা হবে, এখানে নাম কীর্তন হবে এবং বেশ ভক্ত 3-4 হাজারের ভক্তের সমাগম হবে। সবাই আনন্দ করবে, সবাই প্রসাদ পাবে। তারপরে ওটা হচ্ছে আপনার ওই বাৎসরিক অনুষ্ঠান আর কি, দোল উপলক্ষে। আর গোবিন্দের জন্মাষ্টমী হয়, রাধা জন্মাষ্টমী হয়। আবার আপনার এই নিয়ম সেবা মাসে নিয়ম ব্রত হয়। তারপরে আপনার অন্নকূটের ভোগের আয়োজন হয়, তখনও 3-4 হাজার ভক্তের সেবার আয়োজন করা হয় তখন। আচ্ছা, এখানে কেউ যদি প্রসাদ খেতে যায় তাহলে হ্যাঁ সেই ব্যবস্থা আছে। হ্যাঁ, সেই ব্যবস্থা আছে। সেটা আগের দিন এসে, হ্যাঁ আগের দিন ফোন করে আপনার ওই কজন সেবা করবে, কজন প্রসাদ পাবে, এসে আগের দিন এসে বলে যেতে হবে, ফোন করে জানাতে হবে। আচ্ছা, প্রসাদের কুপন মূল্য হচ্ছে 150 টাকা। আচ্ছা, আমার নাম কিছু দাস বাবাজি। আচ্ছা, এখানে কি রোজই গীতা পাঠ হয় সন্ধ্যাবেলা? হ্যাঁ, রোজ পাঠ হয় সকালে, রোজ সকালে বললাম না, সকালবেলা মঙ্গল আরতি, আর মঙ্গল আরতির পর গীতা পাঠ হয় রোজ। নিত্য গীতা পাঠ হয়, নিত্য ভোগ হয়, নিত্য ভক্তরা প্রসাদ পায়। তো এই মন্দিরের প্রসাদেরও ব্যবস্থা আছে। এই যে এখানে দিয়েছে দেখুন, মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য কমপক্ষে 2 দিন আগে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে 2 দিন আগে ফোন করবেন যদি প্রসাদ খেতে চান এই মন্দিরে। আর এখানে মন্দির খোলার সময়টা দিয়েছে দেখুন, ভোর 5 ঘটিকা হইতে দুপুর 12 ঘটিকা পর্যন্ত এবং বিকাল 4 ঘটিকা হইতে রাত্রি 9 ঘটিকা পর্যন্ত। তো বন্ধুরা, এই পূর্বাশা রাধা গোবিন্দ মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।